হ্যালো বন্ধুরা, এনিমি কটেজ চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি আজকে এক্সপ্লেন করব 2011 সালে মুক্তি পাওয়া জাপানের একটা অ্যানিমে সিনেমা, যার নাম চিলড্রেন হু চেজ লস্ট ভয়েস। সিনেমা শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন সিনেমার মূল গল্পে যাওয়া যাক। সিনেমার শুরুতে এই গল্পের মূল চরিত্র আসুনাকে দেখানো হয়, যে দৌড়াতে দৌড়াতে একটা পাহাড়ের গুহায় যায়। আর সেখান থেকে সে একটা ছোট বক্স নিয়ে আবার দৌড়ানো শুরু করে, আর একটা পাহাড়ের উপরে উঠে বসে পড়ে। এরপর সে বক্স থেকে একটা রেডিও বের করে, যেটা তার নিজের বানানো। সেই রেডিওতে একটা চাবি দিয়ে অন করে নেয় আর গান শুনতে থাকে। এরপর হঠাৎ করে সেখানে একটা ছোট্ট বিড়ালের বাচ্চা আসে, যাকে আসুনা নাম দিয়েছে মিমি। আর এই মিমি ছিল আসুনার সবচেয়ে কাছের বন্ধু। এরপর সে হঠাৎ করে একটা অদ্ভুত গান শুনতে পায়, যেটা সে আগে কখনো শুনিনি। আর এটা শুনেই সে ঘুমিয়ে পড়ে। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে যায়, আর আমরা দেখতে পাই আসুনা বাড়ি ফিরে আসছে। সে বাড়িতে এসেই তার বাড়ির কাজ শুরু করে দেয়, কারণ ছোটোবেলায় তার বাবা মারা যাওয়ার পরে তার মা একটা হসপিটালে চাকরি নেয়। আর এই জন্য ম্যাক্সিমাম সময় বাড়িতে আসুনা একাই থাকতো, আর বাড়ির সব কাজ সেই করতো। সে রান্নাবান্না করে খাওয়া শুরু করে দেয়, আর সেই অদ্ভুত সুরের কথা ভাবতে থাকে। সে নিজে নিজে বলে, সেই সুরটা যদি আবার শুনতে পারতাম। যাই হোক, এরপর দৃশ্য পরিবর্তন হয়ে যায় আর আসুনার স্কুল দেখানো হয়। সেখানে আমরা দেখতে পাই আসুনা স্টুডেন্ট হিসেবে খুবই ভালো ছিল, আর প্রতিবার এক্সামে সেই ফার্স্ট হতো। এরপর স্কুল ছুটির সময় চলে আসে, আর তাদের ম্যাডাম সবাইকে সতর্ক করে দেয় সবাই যেন সাবধানে বাড়ি যায়, কারণ বেশ কিছুদিন ধরে এলাকায় ভাল্লুকের মতো একটা অদ্ভুত প্রাণী দেখা যাচ্ছে। এরপর স্কুল ছুটি হয়ে যায় আর আসুনা বাড়ি চলে আসে। এরপর সে আবার ওই গুহাটার কাছে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। সে সুযোগ পেলে ওই গুহাটার কাছে যেত, আর সে গুহাটাকে নিজের বাড়ির মতো বানিয়ে রেখেছিল। যাই হোক, আসুনা একটা ব্রিজের ওপর দিয়ে বনের মধ্য দিয়ে গুহাটার দিকে যেতে থাকে। এরপর হঠাৎ করে আসুনা দেখে ব্রিজের ওপর একটা ভয়ঙ্কর প্রাণী বসে আছে। আসুনা মারাত্মক ভয় পেয়ে যায়। প্রাণীটা ধীরে ধীরে তাদেরকে এগিয়ে আসতে থাকে। এরপর প্রাণীটা আসুনার উপর আক্রমণ করতে যায়, আর তখনই একটা ছেলে আসে আর আসুনাকে বাঁচিয়ে নেয়। ছেলেটা প্রাণীটাকে তার কাছে থাকা ছুরি দিয়ে মারতে থাকে, কিন্তু ছেলেটাও আহত হয়ে যায়। এরপর একটা ট্রেন চলে আসে আর প্রাণীটা ব্রিজ থেকে নিচে পড়ে যায়। যাই হোক, এরপর ছেলেটা আসুনাকে নিয়ে নদীতে ঝাঁপ দেয়, কারণ ট্রেন চালক ট্রেন থামিয়ে নিচে নেমে আসছিল, আর হয়তো ছেলেটা তার পরিচয় লুকাতে চাচ্ছিল। এরপর দৃশ্য পরিবর্তন করে আসুনা আর ছেলেটাকে দেখানো হয়। আসুনা এই ঘটনাগুলোর জন্য ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়। এরপর তার জ্ঞান ফিরে আসে। ছেলেটা বলে, তুমি এখন নিরাপদে আসো, আর এই পাহাড়ি এলাকায় না আসলেই তুমি ভালো করবে। আর আসুনার জীবন বাঁচানোর জন্য আসুনা তাকে ধন্যবাদ জানাই। এরপর ছেলেটা চলে যায়। যাই হোক, এরপর আসুনার স্কুল দেখানো হয়, আর তাদের ম্যাডাম সবাইকে বলে তিনি গর্ভকালীন ছুটিতে যাচ্ছে, এজন্য তাদের নতুন একটা টিচার আসবে। যাই হোক, এরপর আবার আসুনাকে দেখানো হয়। সে আবার ওই পাহাড়ে যায়। এবার গিয়ে দেখে তার প্রিয় বিড়াল মিমি আর ওই ছেলেটা বসে আছে। আসুনা দেখে ছেলেটার হাত থেকে রক্ত পড়ছে, এজন্য সে তার হাতে ব্যান্ডেজ করে দেয়, আর তার কাছে প্রশ্ন করে কে সে। তখন ছেলেটা বলে, আমার নাম শুন, আর আমি এসেছি আগারতা দেশ থেকে। এখানে একজনকে দেখতে মন চাইছিল, এজন্য এখানে আসা। তখন শুন আসুনাকে বলে, আমি তোমাকে একটা জিনিস দিতে চাই। আর এটা বলে সে আসুনার কপালে একটা চুমু খায়। আর হঠাৎ এমন পরিস্থিতির জন্য আসুনা লজ্জা পেয়ে যায় আর দৌড় দিয়ে বাড়ি চলে আসে। যাই হোক, এরপর আমরা দেখতে পাই আসুনা আর তার মা একসাথে বসে খাবার খাচ্ছে। আর তখনই আসুনার মায়ের কাছে একটা ফোন আসে। আসুনা জানতে চাইলে তার মা বলে, পাহাড়ের ধারে একটা নদীতে একটা ছেলের লাশ পাওয়া গেছে, আর তার হাতে আসুনার স্কার্ফের কাপড় ব্যান্ডেজ করা ছিল। আসুনা এটা শুনে যেন আকাশ থেকে পড়ে, কারণ তার স্কার্ফের কাপড় দিয়ে সে সুনের হাতে ব্যান্ডেজ করে দিয়েছিল। সে কিছুটাই মেনে নিতে পারে না যে সুন তাকে ছেড়ে চলে গেছে, কারণ সেও সুনকে মনে মনে পছন্দ করে ফেলেছিল। যাই হোক, পরের দিন আসুনা স্কুলে যায়, আর তাদের নতুন টিচার ছিল মরিসাকি। সে ক্লাসে একটা গ্রিক মিথোলজি পড়াচ্ছিল, আর সেখান থেকে আসুনা জানতে পারে মাটির নিচে আগারথা নামের একটা দেশ আছে, আর সেখানে মৃত্যুর দেবতারা থাকে। আর কেউ যদি সেখানে যায় তাহলে সে মৃত্যুর দেবতার মুখোমুখি হয়ে তাদের হারানো মানুষটাকে ফিরিয়ে আনতে পারে। আর এই কথাগুলো আসুনা খুব মনোযোগ দিয়ে শোনে। যাই হোক, এরপর স্কুল ছুটি হয়ে যায় আর আসুনা তার স্কুল টিচার মরিসাকির বাড়িতে যায় আগাতার ব্যাপারে বিস্তারিত জানতে। মরিসাকি তাকে আরও বিভিন্ন বই দেখায় আর জানায়, আমি বিভিন্ন তত্ত্ব বিশ্লেষণ করে আগাতা নিয়ে গবেষণা করছি। একটা সময় ছিল যখন দেবতারা পৃথিবীতে থাকতো আর মানুষকে আলোর পথ দেখাতো, আর তাদের পাহারা দিত কিছু প্রাণী। কিন্তু সভ্যতা বিকাশের সাথে সাথে মানুষের কাছে দেবতাদের প্রয়োজনীয়তা কমে গেছে, যার জন্য তারা মাটির তলদেশ আগারতাতে চলে যায়। আর তাদের সাথে পৃথিবীরও কিছু মানুষ যায়, যারা বর্তমানে আগারতা রাজ্য পাহারা দেয়। আর সেখানে গেলে মানুষের মনে সব ইচ্ছা পূরণ হয়ে যায়, এমনকি মানুষ চাইলে মৃত মানুষকেও ফিরিয়ে আনতে পারে। মরিসাকির কথাগুলো মনোযোগ দিয়ে শুনে আসুনা তার বাড়ি থেকে নিজের বাড়ি চলে আসে। এরপর সে দেখতে পায় পাহাড়ের যে জায়গায় সে সবসময় বসে থাকে সেখানে একটা ছেলে দাঁড়িয়ে আছে। সে ভাবে এটা হয়তো শুন। সে দৌড়াতে দৌড়াতে সেখানে যায়, কিন্তু দেখে ছেলেটা শুনের মতো দেখতে, কিন্তু শুন না। এজন্য আসুনা তার পরিচয় জানতে চাই। তখনই চারিদিক থেকে তাদেরকে একটা সংস্থার কিছু আর্মি, যারা আগারতা নিয়ে গবেষণা করতো, তারা ঘিরে ধরে। কিন্তু ছেলেটা আসুনাকে নিয়ে পাহাড় থেকে লাফ দেয়, আর আমরা বুঝতে পারি এই ছেলেটাও আগারতার কেউ,
কারণ এত উঁচু পাহাড় থেকে সাধারণ কেউ লাফ দিতে পারবে না। এরপর তারা একটা গুহার মধ্যে লুকিয়ে পড়ে, কিন্তু আর্মিগুলো সেখানেও চলে যায়। আর এই গুহাটা ছিল আগারতার রাজ্যে প্রবেশের দরজা। আর হঠাৎ সেখানে একটা ভয়ঙ্কর প্রাণী চলে আসে যে আগারতা পাহারা দিত। তখন ছেলেটা তার সাথে ফাইট শুরু করে দেয়, কিন্তু এক পর্যায়ে সে আহত হয়ে যায়। আর তখন প্রাণীটা তাদের মেরে ফেলার জন্য আসলে যারা তাদের পিছনে ছিল তাদের কমান্ডার প্রাণীটাকে গুলি করে মেরে ফেলে। এরপর সে আসুনা আর ছেলেটার কাছে এসে বলে, তোমাদের কাছে টাকা স্ফটিক টুকরোটা আমায় দিয়ে দাও, নইলে আমার হাতে তোমরা মারা যাবে। আর স্ফটিক অর্থ হলো চাবি, যেটা দিয়ে আগারথায় যাওয়া যেত। আর এই চাবিটা আসুনার বাবা আসুনাকে দিয়েছিল। তখন আসুনা তার কাছে চাবিটা নিয়ে যায়। এবার কমান্ডার আসুনাকে বলে, সামনের দরজায় যে আলো দেখা যাচ্ছে সেখানে চাবিটা রাখো। আসুনা তার কথা মতো কাজ করে, আর হঠাৎ করে দরজা খুলে যায় আর আগারতার প্রবেশের পথ উন্মুক্ত হয়ে যায়। এরপর কমান্ডার আসুনাকে নিয়ে ভেতরে প্রবেশ করে আর তার সঙ্গীদের বলে ছেলেটাকে মেরে ফেলতে, কিন্তু তার আগেই ছেলেটা এক লাফে আগারতার দরজা দিয়ে ভেতরে ঢুকে যায়। আর আগারতায় প্রবেশ করে কমান্ডার তার হেলমেট খুলে ফেলে। আসুনা অবাক হয়ে যায়, কারণ এটা ছিল তার স্কুল টিচার মরিসাকি। সে বলে, আমি যে করে হোক আগারতায় যেতে চাই। এরপর ছেলেটা আসুনাকে বলে, আমি শুনের ছোটো ভাই শিন, আর সে মারা গেছে, কিন্তু তোমরা আগারতায় গিয়ে কিছু পাবে না। তখন মরিসাকি বলে, আমার ধনসম্পদের কোনো লোভ নেই, আমি শুধু আমার মৃত স্ত্রীকে ফিরিয়ে আনতে চাই। আসলে 10 বছর আগে মরিসাকির স্ত্রী মারা গেছিল, আর সে তার স্ত্রীকে খুবই ভালোবাসত। এজন্য সে এতদিন ধরে আগারতা নিয়ে গবেষণা করে, যাতে সে সেখানে গিয়ে দেবতাদের কনভিন্স করে তার স্ত্রীকে ফিরিয়ে আনতে পারে। তখন শিন বলে, তোমরা যা ইচ্ছা করো, আমি চলে যাচ্ছি। এরপর মরিসাকি বলে, আসুনা তুমি ফিরে যাও, কারণ রাস্তাটা অনেক বিপদসংকুল, পথে প্রচুর ভয়ঙ্কর প্রাণী আছে। কিন্তু আসুনা বলে সে শুনকে ভালোবাসে, তাই সে তাকে বাঁচাতে চায়। আর এরপর তারা দুজনে পথ চলা শুরু করে। আর এখানকার সবচেয়ে মজার বিষয় ছিল পানির নিচেও নিঃশ্বাস নেওয়া যেত। তারা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসে, আর তারা একসময় দেখতে পায় দূরে আগারতা রাজ্য। তারা খুবই খুশি হয়, কারণ তারা সঠিক পথেই ছিল। যাই হোক, তারা হঠাৎ দেখতে পায় আকাশ দিয়ে কিছু একটা উড়ে যাচ্ছে। আর মরিসাকি আসুনাকে বলে, এর নাম হলো শাকুনা ভিমানা, আর এটাতে স্বয়ং ঈশ্বর যাচ্ছেন। আসুনা খুবই অবাক হয়ে যায়। এরপর দৃশ্য পরিবর্তন করে আমাদের শিনকে দেখানো হয়। আসলে শিনের দায়িত্ব ছিল পৃথিবী থেকে একটা চাবি উদ্ধার করা, যেটা দিয়ে পৃথিবী থেকে আগারতায় প্রবেশ করা যেত। আর শিন সেটা পালন করে, কিন্তু সে যেহেতু আসুনা আর মরিসাকিকে আগারতায় আসতে সাহায্য করেছে, এজন্য তাদের রানী তার উপর খেপে যায়। কারণ অতীতে পৃথিবীর মানুষ তাদের উপর অনেক অত্যাচার চালিয়েছিল, যার জন্য তারা পৃথিবীর মানুষকে আর আগারতায় আসতে দিতে চাইতো না। আর আসুনার কাছে আরও একটা চাবি ছিল, যেটা দিয়ে আগারতায় আসা যায়। এজন্য রানী শিনকে দায়িত্ব দেয় আসুনা আর মরিসাকিকে খুঁজে বের করে চাবিটা উদ্ধার করে তাদের এখান থেকে বের করে দিতে হবে। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে যায়, আর আমরা দেখতে পাই আসুনা আর মরিসাকি রাতে একটা পাহাড়ের নিচে ঘুমিয়ে আসে। আর সেখানে হঠাৎ করে কিছু অদ্ভুত ভয়ঙ্কর প্রাণী আসে, আর তারা আসুনাকে তুলে নিয়ে চলে যায় আর একটা পাহাড় দিয়ে বানানো দেয়ালগাড়া জায়গায় তাকে আটকে রাখে। এরপর আসুনার যখন জ্ঞান ফিরে, সে দেখতে পায় সেখানে আরও একটা ছোট মেয়ে বসে আছে। আসুনার জ্ঞান ফিরতেই মেয়েটা তাকে জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে। এরপর আসুনা পাহাড়ি ঘেরা জায়গা থেকে বের হওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু সব রাস্তায় বন্ধ ছিল। আর তখনই সেই ভয়ঙ্কর প্রাণীগুলো চলে আসে। আর এদের একটা বৈশিষ্ট্য ছিল, এরা রোদে আসতে পারতো না, মানে ছায়ার মধ্যেই থাকতো। আর আসুনা এটা বুঝতে পারে বাচ্চাটাকে নিয়ে রোদের মধ্যে বসে থাকে। এবার সে দেখতে পায় উঁচু দেয়ালে একটা দরজা আছে, আর সে বাচ্চাটাকে নিয়ে কোনো রকমই সেখানে ওঠে। আর তখন রোদ চলে যেতে থাকে আর প্রাণীগুলো তাদের দিকে আসতে থাকে। তখন হঠাৎ করে সেখানে শিন চলে আসে আর তাদের বাঁচিয়ে নিয়ে পালাতে থাকে। আর প্রাণীগুলো ছায়া দিয়ে তাদের ধরার চেষ্টা করে। তারা দৌড়াতে দৌড়াতে উঁচু দেয়াল থেকে নিচে পানিতে লাফ দেয়, কিন্তু হঠাৎ করে শিন একটা প্রাণীর আঘাতে আহত হয়ে যায়, আর তার কাঁধে ছিল সেই বাচ্চা মেয়েটা। আঘাত পেয়ে শিন পানিতে ডুবে যায়। তখন আসুনা থেকে বাঁচানোর জন্য পানিতে ডুব দেয় আর তাদের খুঁজতে থাকে। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে যায়, আর আমরা দেখতে পাই মরিসাকি আসুনাকে খুঁজছে। খুঁজতে খুঁজতে হঠাৎ করে সে দেখতে পায় একটা নদীর ধারে আসুনা অজ্ঞান হয়ে পড়ে আছে। মরিসাকি আসুনার জ্ঞান ফেরায়। এরপর তারা শিন আর বাচ্চা মেয়েটাকেও খুঁজে পায়। যাই হোক, শিনের জ্ঞান ফিরে আসে আর সে মরিসাকিকে বলে, চাবিটা আমাকে দিয়ে তোমরা চলে যাও। কিন্তু মরিসাকি বলে, আমি যে কাজে এসেছি সেটা পূরণ না করে যাব না। আর তখন বাচ্চা মেয়েটা দূরে হাত ইশারা করে। তখন মরিসাকি বলে, ওইদিকে হয়তো কোনো গ্রাম আছে। এরপর তারা সেই দিকে যায়, আর কিছু দূর গিয়ে দেখতে পায় সেদিকে একটা সুন্দর গ্রাম আছে। তারা গ্রামের কাছে যেতেই গ্রামের প্রহরীরা তাদের আটকায়। আর বাচ্চা মেয়েটা ওই গ্রামের মেয়ে ছিল। প্রহরীরা বলে, আমাদের গ্রামের মেয়েকে ফিরিয়ে দেওয়ার জন্য তোমাদের ধন্যবাদ, কিন্তু আমরা পৃথিবীর কাউকে গ্রামে ঢুকতে দেই না, তোমরা চলে যাও। কিন্তু হঠাৎ করে একটা বৃদ্ধ লোক এসে বলে, এই বাচ্চাটা আমার একমাত্র নাতনি, একে ফিরিয়ে দেওয়ার জন্য তোমাদের ধন্যবাদ, আর তোমরা আজ রাতে আমার এখানে থেকে যাও। যাই হোক, লোকটা তাদের অনেক আপ্যায়ন করে। আর মরিসাকি তাকে সব খুলে বলে তারা এখানে কেন এসেছে। লোকটা তাদের সব উপায় বলে দেয় তারা কিভাবে তাদের লক্ষ্য পূরণ করবে। পরের দিন সকালে লোকটা আসুনা আর মরিসাকিকে নৌকায় তুলে দেয়। আর শিন অসুস্থ ছিল, যার জন্য সে থেকে যায়। আসুনা আর মরিসাকি চলে যাওয়ার পর গ্রামটা প্রহরীরা তাদের পিছু নেয়, যাতে তারা ঈশ্বরের কাছে যেতে না পারে। আর তাদের দেখে বোঝা যাচ্ছিল তারা দরকার পড়লে আসুনা আর মরিসাকিকে মেরে ফেলবে।
এরপর আমরা দেখতে পাই প্রহরীগুলো আসুনা আর মরিসাকিকে থামতে বলে আর গুলি চালায়, কিন্তু সেখানে সিন চলে আসে আর সে তাদের একাই আটকে রাখে। আর আসুনা আর মরিসাকিকে বলে তোমরা তোমাদের লক্ষ্য পূরণ করো। যাই হোক, আসুনা আর মরিসাকি এবার তাদের সেই লক্ষ্যে চলে আসে যার জন্য তারা এত কষ্ট করেছে। সামনে ফিনিস্টারা নামের একটা জায়গা ছিল, আর এটা পেরিয়ে গেলে তারা পৌঁছে যাবে ঈশ্বরের কাছে। কিন্তু জায়গাটা ছিল অনেক নিচে, মানে পাথর ভেঙে নিচে নামতে হবে। কিন্তু আসুনা বলে সে পারবে না, কারণ সে জায়গাটা দেখে অনেক ভয় পেয়ে গেছিল। এজন্য মরিসাকি আসুনার কাছে থাকা সেই চাবিটা নিয়ে তাকে তার বন্দুকটা দিয়ে দেয় আর বলে তুমি ওই গ্রামের বৃদ্ধ লোকটার কাছে যাও। আর এটা বলে সে চলে যায় আর আসুনা ফিরে আসা শুরু করে, কিন্তু তাকে আবার সেই ভয়ঙ্কর প্রাণীগুলো তাড়ানো শুরু করে। সে কোনো মতে জীবন নিয়ে পালাতে থাকে, আর এদিকে মরিসাকি খুবই কষ্ট করে পাথর বেয়ে নিচে নামতে থাকে। এরপর আবার আসুনাকে দেখানো হয়, আর আমরা দেখতে পাই কঙ্কালের মতো একদল প্রাণী আসুনাকে ঘিরে ধরে। আসুনা তার হাতে থাকা বন্দুকটা নিয়ে গুলি করে, কিন্তু কোনো কাজ হয় না, আর গুলির শব্দ সিনের কানে চলে যায়। আর সে ছুটে আসে আর আসুনাকে বাঁচিয়ে নেয়। এরপর তারা বসে গল্প করতে থাকে, আর তখন হঠাৎ আকাশে শাকুনা বিমানা দেখা যায় যেটাতে ঈশ্বর থাকতো। আর তারা বুঝতে পারে হয়তো মরিসাকি তার লক্ষ্যতে পৌঁছে গেছে, কারণ তা নাহলে ঈশ্বর সেখানে কেন যাবেন। তারা ছুটতে ছুটতে আবার সেই ফিনিস্টারের কাছে চলে আসে, আর তখন সেখানে একটা অনেক বড়, মানে মানুষ থেকে অনেক লম্বা অদ্ভুত একটা প্রাণী চলে আসে আর ফিনিস্টারের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে। আর তখন সেই অদ্ভুত প্রাণীটা বলে সে আসুনা আর শিনকে ঈশ্বরের কাছে নিয়ে যাবে। আর আসুনা আর শিন তার কাছে গিয়ে দাঁড়ায়। তখন প্রাণীটা তাদের দুজনকে মুখের মধ্যে পুড়ে নিয়ে নিচে লাফ দেয়। এরপর আমরা দেখতে পাই মরিসাকি একটা ফাঁকা জায়গায় বসে আছে, আর সে হঠাৎ দেখতে পায় শাকনা বিমান হাতে করে ঈশ্বর আসছে। সে খুবই উত্তেজিত হয়ে যায়। শাকনা বিমানের নিচে চলে আসলে মরিসাকি ঈশ্বরের কাছে তার স্ত্রী লিসাকে ফেরত চায়। আর সে তার স্ত্রী লিসাকে হারিয়ে গত 10 বছর কী পরিমাণ কষ্টে কাটিয়েছে সেটা বলে। তখন সেখানে লিসার আত্মা চলে আসে, কিন্তু একটা ঝামেলা হয়ে যায়, কারণ তাকে মানুষ হিসেবে ফিরতে হলে একটা দেহ দরকার ছিল, যেটা সেখানে ছিল না। কিন্তু হঠাৎ করে সেখানে আসুনা চলে আসে, আর লিসার আত্মা আসুনার মধ্যে প্রবেশ করে। কিন্তু এইগুলো শিন কোনোভাবে মেনে নিতে পারে না। যাই হোক, এরপর এত বছর পর লিসাকে কাছে পেয়ে মরিসাকি খুবই ইমোশনাল হয়ে পড়ে। সে লিসার সাথে ইমোশনাল মুহূর্তে জড়িয়ে পড়ে। আর এদিকে ঈশ্বরের শাকনা বিমানের পাশে ছিল একটা স্ফটিক চাবি, যেটা ধ্বংস করে দিলে লিসা আবার হারিয়ে যাবে আর আসুনা ফিরে আসবে। আর শিন তখন ছুটে গিয়ে সেটা ছুরি দিয়ে আঘাত করতে থাকে। মরিসাকি তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু পারে না। শিন চাবিটা ধ্বংস করে দেয়, আর সাথে সাথে লিসা আবার অদৃশ্য হয়ে যায় আর আসুনা ফিরে আসে। মরিসাকি খুবই কষ্ট পায়, কারণ সে আবারও তার সবচেয়ে প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলেছে। আবার খুশিও হয় কারণ আসুনা ফিরে এসেছে, কারণ লিসা নিজেই আসুনার দেহটা ইউজ করেছিল। মরিসাকি চায়নি আসুনার মতো নিষ্পাপ মেয়ে তার জন্য মারা যাক। আর এভাবেই এই অসাধারণ সিনেমাটা শেষ হয়ে যায়। আর পরিশেষে এটাই বলতে চাই, এটা সম্পূর্ণ সিনেমাতে সম্ভব, বাস্তবের সাথে এই সিনেমার কোনো মিল নেই। এটা পুরোটা একটা মিথোলজি, তাই সবাই সিনেমা হিসেবে এটা এনজয় করুন। ধন্যবাদ সবাইকে।